যুদ্ধবিরতির টানাপোড়েনের মধ্যেই গাজায় নতুন করে ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত 232 জন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন উদ্বেগের বড় জায়গা, তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার। জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক ও 289 শিক্ষার্থী বরখাস্ত। আজ আনুষ্ঠানিকভাবে খুলছে যমুনা রেল সেতু, 3.5 মিনিটেই যমুনা পার, চালু হবে সিঙ্গেল লেন। হামজার জাদুতে ফুটবলের নতুন যুগে পৌঁছবে বাংলাদেশ, আশাবাদী ফুটবল প্রেমীরা। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আফসানা শাওন। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে 232 জন। হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল। আরও জানাচ্ছেন রীতি সাহা। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে আবারও ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে চালানো এই বর্বর হামলায় এরই মধ্যে নিহতের সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে গেছে। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনায় 1 সপ্তাহ ধরে অচল অবস্থার পর ইসরায়েল ফের হামলা শুরু করল। গাজার উত্তরাঞ্চল, গাজার সিটি, দের আল বালহা, খান ইউনিস, রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। যদিও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার সকালে হামলার নির্দেশ দেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এছাড়া গাজায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে এক সামরিক কর্মকর্তা। যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি জানিয়েছে, হামলার মধ্যে দিয়ে তেল আবিব গাজায় এখনও আটক থাকা 59 জনের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে। তবে হামাস এখনও ফের যুদ্ধ শুরুর ঘোষণা দেয়নি। তার বদলে মধ্যস্থতাকারীদের এবং জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল। গাজায় সবশেষ হামলা চালানোর আগে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করেছে, পরামর্শ নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি ও ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। এ কারণে তাদের মূল্য চুকাতে হবে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে জবাবদিহি করার জন্য হামাস যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা OIC। ঋতু সাহা, 71। ইসরায়েলের অবরোধের ফলে চরম ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার 10 লাখ শিশু, কারণ সেখানে বর্তমানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। 2রা মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার ও পানির জন্য অপেক্ষা করছে শত শত ফিলিস্তিনি। অথচ বাজারে আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের পক্ষে কোনো কিছুই কেনা সম্ভব হচ্ছে না। টানা 15 দিন ধরে গাজাবাসীর জন্য কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেওয়া সংস্থাগুলো। WFP বলেছে, গাজায় 2 মার্চের পর থেকে কোনো খাবার প্রবেশ করেনি। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে।
পানি, খাবার এবং ওষুধ দ্রুত ফুরিয়ে আসছে। ইউনিসেফ বলছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশু বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তাই ইসরায়েলের জন্য গাজা অবিলম্বে খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। কিছু প্রধান পণ্যের দাম 200% বেশি বেড়ে গেছে। আমি আগে খাবারের জন্য এই সাধারণ কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতাম, কিন্তু এখন তারাও আমাদের খাওয়ানোর জন্য লড়াই করছে। আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘরে কাঁদছে এবং তাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। আমাদের যা প্রয়োজন তা কেনার সামর্থ্য আমার নেই। বেঁচে থাকার কোনো উপায়ও নেই। যেসব দাতব্য সংস্থা আগে হাজারো মানুষকে খাদ্য সরবরাহ করত, সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ উপত্যকা জুড়ে রান্নার গ্যাস ও বিশুদ্ধ পানির অভাব তীব্রতর হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে সম্পূর্ণ অবরোধের কারণে গাজার হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি ও ন্যূনতম স্যানিটেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান ফিলিপ লাজারানি সতর্ক করে বলেছেন, যদি দ্রুত সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এমন সংকটাপন্ন অবস্থায় গাজার শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে কিছু পানি ও বিদ্যুৎ প্রবেশের আহ্বান জানান দের আল বালার ইউনিসেফের আঞ্চলিক পরিচালক। মনিরুজ্জামান বাবু, ৭১। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিএনআই প্রধানের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামে আঘাত করা হয়েছে বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার মধ্যরাতে দেয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণভাবে ইসলাম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। এরই মধ্যে সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতা ও জনপরিচিত ব্যক্তিদের এই সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে তথ্য উপস্থাপনের নীতি তুলসী বক্তব্যে উপেক্ষিত হয়েছে। এ ধরনের মন্তব্য ভয় উস্কে দেয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঝুঁকি বাড়ায়। সোমবার এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল কারণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 জন শিক্ষক ও 2 কর্মকর্তাকে। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য জানান। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা এবং ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বহিষ্কারের ঘটনার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, মধ্যরাতে সিদ্ধান্ত সিন্ডিকেটের সভার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা যেটি জানছিলাম, কিন্তু এর পরবর্তী প্রশাসনিক কার্যক্রমগুলো কি হতে পারে? আপনি কি কি তথ্য সংগ্রহ করলেন এখন পর্যন্ত? ধন্যবাদ। রাতের যে সিন্ডিকেট সভা শেষ হয়েছে সেখানে সিদ্ধান্ত এসেছে নেতাকর্মী সহ 9 জন শিক্ষকের, পাশাপাশি 2 জন কর্মকর্তা এবং 1 জন কর্মচারী। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, আর বাকি যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তো এখন পর্যন্ত যেসব ছাত্রলীগ নেতা কর্মী যারা হামলায় জড়িত ছিলেন যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে যাদের ছাত্রত্ব আছে তাদের সার্টিফিকেট বাতিল করা হবে, আর যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদের সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বাইরে 9 জন শিক্ষকের বাইরে আরো প্রায় 10 থেকে 12 জন শিক্ষকের খবর আমরা জানতে পেরেছি, যারা এই হামলায় মদদ দিয়েছিলেন বা উস্কানি দিয়েছিলেন বা কোনো না কোনো ভাবে হামলার সাথে তারা জড়িত ছিলেন। তাদের বিষয়ে আরো গভীর তদন্ত করার জন্য একটি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। অনুষদ ভিত্তিক 6টি অনুষদে এই কমিটি গঠন করা হয়েছে, যারা আরো গভীর তদন্ত করে তারপর এটি প্রতিবেদন দেবে। যে প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষক বাকি যারা আছেন তারা আসলে আদৌ দোষী কিনা বা কতটুকু দোষী, তাদের উপর পরবর্তীতে সিদ্ধান্ত জানানো যাবে। আর এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাইনি। তারা গভীর রাত পর্যন্ত সিন্ডিকেট সভা করেছেন, এখনো পর্যন্ত তারা অফিসে আসেননি, যার কারণে পরবর্তী কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আমার কাছে। পরে আরো তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়ান বিন আমিন। যমুনা রেল সেতুর উদ্বোধনের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন এবং এই সেতু উদ্বোধন নিয়ে সেখানকার বাসিন্দারা কি বলছেন? আজ থেকেই কি ট্রেন চলাচল শুরু হবে? আজকে থেকেই ট্রেন চলাচল শুরু হবে বলে কিন্তু আমাদেরকে রেল সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন। এর আগে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে কিন্তু একটি লাইনে ট্রেন চলছিল, আজকে আপ এবং ডাউন দুইটি লাইনে কিন্তু ট্রেন চলাচল করবে। এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। তিনি বলছিলেন যে বাংলাদেশের পার্টনারশিপের মাধ্যমে, অর্থাৎ জাইকা জানেন যে রেল সেতুর পার্টনারশিপের মাধ্যমে কাজ করেছে এবং জাইকার অর্থায়নে রেল সেতুটি হয়েছে। সেই জায়গা থেকে তিনি গ্র্যাটিটিউড জানাচ্ছিলেন বাংলাদেশকে। এবং তিনি তার আগে কিন্তু কথা বলেছেন জাইকার যিনি মহাপরিচালক দক্ষিণ এশিয়া বিভাগের ইতু তেরুইকি, তিনিও কিন্তু বলছিলেন যে বাংলাদেশের সাথে কাজ করার একটি এক্সপিরিয়েন্স তাদের কাছে খুবই দুর্দান্ত এবং বাংলাদেশের জন্য তারা শুভকামনাও জানিয়েছেন। এবং যারা এখানকার রেলের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে এই সেতু উদ্বোধনের মাধ্যমে উত্তরবঙ্গের যারা কোটি মানুষ রয়েছে সেই কোটি মানুষের দুর্দশা বা দুঃখ লাঘব হবে। কারণ আপনারা জানেন যে একটা সময় ছিল যখন রেল সেতু ছিল শুধুমাত্র বহুমুখী সেতুর পাশে এবং সেই সেতুটি পার হতে অনেকক্ষণ সময় নেওয়া লাগতো এবং সেই সেতু যখন পার হতো তখন অন্য প্রান্তে অন্য আরেকটি ট্রেনকে আপনার অপেক্ষা করা লাগতো। সেটা আর করা লাগবে না, যেহেতু এটা ডাবল লাইন করা হয়েছে। এবং 12 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ডাউন লাইনটি কিন্তু চলছিল, আজকে থেকে আপ লাইনটি চলবে, অর্থাৎ দুইটি লাইনে কিন্তু সমান্তরালে ট্রেন চলাচল করবে, যে কারণে সময় অনেক বেশি সেভ হবে। এবং এই এলাকার মানুষজন কিন্তু তেমনটাই বলছিলেন, তাদের উত্তরবঙ্গে যেতে সুবিধা হবে। কারণ আমরা এখন আছি টাঙ্গাইলের সাইডে, আপনারা জানেন যে টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গে যেতে হলে এই রেল সেতু পারাপার করতে হতো। সেই জায়গা থেকে তারা বলছেন যে তারা উপকৃত হবেন। এবং সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গের অনেক লোকজনকে আমরা দেখেছি এখানে এসে আসলে অংশ নিতে। মোটা থেকে বলতে গেলে বলছিলেন যে এই সেতু উদ্বোধনের মাধ্যমে কোটি মানুষের মতো যারা উত্তরবঙ্গের মানুষ তারা উপকৃত হতে পারবে। মোহন, খবর রাখতে থাকুন। আমরা যমুনা এপারের খবর সহকর্মী মোহন ইসলামের কাছে জানছিলাম। ওপারের খবর নিয়ে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। ইউসুফ, স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে? যে আফসানা, আপনি জানিয়ে রাখি যে সেতুর আজকের রেল সেতু এটা কিন্তু উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করছে আজ। এবং এই সেতু উদ্বোধনকে উপলক্ষে কিন্তু যমুনা সেতুর পশ্চিম পার যে সয়দাবাদ রেল স্টেশন, সেখানে কিন্তু এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 11টায় কিন্তু যমুনা সেতু পূর্ব পার যে ইব্রাহিমবাদ স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু এক আয়োজনের মধ্যে দিয়ে এই যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, এবং সেখানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জায়গার প্রতিনিধি দল। তারা কিন্তু এই উদ্বোধন করার পরে কিন্তু সেই আপনার একটি স্পেশাল যে ট্রেন, সেই ট্রেন যোগে কিন্তু তারা অতিথিরা এই যমুনা সেতুর পশ্চিম পার যেটা সয়দাবাদ স্টেশনে এসে এখানে পৌঁছবেন, এবং এখানে পৌঁছার পর থেকেই কিন্তু এখানে 11:40 কিন্তু এখানে সাংবাদিকের সাথে প্রেস ব্রিফিংয়ে মিলিত হবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এবং এখান থেকে যে সিঙ্গেল লাইন আছেন এই উত্তরাঞ্চলবাসীর যে রেল সেতুর পূর্ণাঙ্গ স্বাদ পেতে যে সমস্যাটা এখন দেখা দিয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন। সেই সিঙ্গেল লাইনটা দ্রুত সময়ের মধ্যে ডাবল লাইনের একটা দাবি এই অঞ্চলের মানুষ এবং শিল্প উদ্যোক্তাদের। বিশেষ করে আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ অর্থনৈতিক জোন এবং ইকোনমিক জোনের বিশেষ শিল্প পার্কের কিন্তু প্লট বলার সিদ্ধান্ত হয়ে গেছে, এবং এই প্লট বলাদের মধ্য দিয়ে কিন্তু এই অঞ্চলের ব্যবসায়ীদের ভিতরে এই রেল সেতুকে ঘিরে নানান আশা আকাঙ্ক্ষা প্রতিফলন বাস্তব রূপে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত হয়েছিলেন। যমুনা সেতুতে থাকা রেল লাইন সরিয়ে সড়ক চওড়া করার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। জানান, চওড়া না করলে সেতুর দুই পাড়ে যানজট কমবে না। এদিকে কর্তৃপক্ষ বলছে রেল সেতুতে ব্যবহার হওয়া জায়গা সড়ক পথে নেয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এম এ রাজাকের তথ্য, ছবিতে প্রতিবেদন। যে কোনো ঈদের আগে পরে অন্তত 3 গুণ বেশি যানবাহন যমুনা সেতুর ওপর দিয়ে চলাচল করে। সেতুর দুই পারের রাস্তা 4 লেন হলেও সেতুটি 2 লেনের, যে কারণে ঈদের সময় যানবাহন বেশি থাকায় সেতুর ওপর তৈরি হয় তীব্র যানজট। ব্রিজে যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের রেখার পাঠাতে পারি না এই গাড়ির জ্যাম থাকলে। ব্রিজ প্রশস্ত হয়ে গেলে রেখাটা পাঠানো ইজি হবে। চালকরা বলছেন, আগে রেলপথটি সেতুর সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন আলাদা সেতু হওয়ায় রেল লাইনের অংশটুকু সড়ক পথে অন্তর্ভুক্ত করলে যানজট কমে যাবে, সেই সাথে কমবে দুর্ঘটনার ঝুঁকিও। এখন তো রাস্তাটার ভিতরে চাপা রাস্তা, ওভারটেক করতে হলে আর কি গাড়ি বাইরে বুঝা যায়, রিক্স হয়ে যায়। আর ওই সময় রাস্তাটা বাড়বো তখন তো রিক্সটা কম হইব। রেল লাইনটা উড়াই দিলে আমাদের আরো 2 সাইডে দেখা যাবে 3 ফিট করে 6 ফিটের রাস্তা বাড়বে। এ ব্যাপারে যমুনা সেতুর ভুয়াপুর সাইটের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, রেল সেতুতে ব্যবহার হওয়া জায়গা সড়ক পথে নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 3.5 মিটার জায়গা যদি আমরা সেতুর উভয় লেনে সমানভাবে ভাগ করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সেতুর উভয় দিকের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8.05 মিটারে উন্নীত হবে। 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় যমুনা সেতু। সেতুর পাশে যুক্ত একটি লাইনে ট্রেন চলাচল করত, কিন্তু আলাদা রেল সেতু নির্মাণ করায় এই বছরের 12 ফেব্রুয়ারি এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনশ্রী হালদার, 71। যমুনা রেল সেতু উদ্বোধনের বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজাক। রাজাক, যমুনা রেল সেতু নিয়ে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন তারা? শাওন, আমি পূর্বের সংবাদ সংযোগেও যেমনটি বলেছিলাম যে এই যে রেল সেতু যে উদ্বোধন আজকে আপনি জানেন, সেই রেল সেতুর উদ্বোধন নিয়ে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তারা অনেকটাই উৎফুল্ল, আনন্দিত। তারা বলছে যে তাদের যে আগে যে সময়ের বিঘ্নতা ঘটেছে যাতায়াতের, সেই সময়ের কিন্তু বিঘ্নতা এখন আর থাকবে না, কারণ অনেকাংশেই সময় কমে আসবে এই সেতু পারাপারে। মাত্র 3 মিনিটেই এই সেতুটি পার দিতে পারবে বলে তারা জানিয়েছেন। শাওন, আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টা থেকে কিন্তু এখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান শেষেই আপনি এই মুহূর্তে যে রেলটি দেখতে পাচ্ছেন, এই রেলটি হচ্ছে উদ্বোধনী রেল। এটি কিন্তু
যমুনা সেতু যে রেল সেতু রয়েছে এটি দিয়েই উদ্বোধন করা হবে এই রেল সেতুটি। এবং এখানে এই ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশনে যাবেন এই রেল মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন, তিনি এই রেলে করে গিয়ে ওইখানে কিন্তু সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় সভা করবেন। শাওন, আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখাই যে এটি একটি, আপনি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি উদ্বোধনী ট্রেন। এই ট্রেনে করেই কিন্তু রেলওয়ের যিনি সচিব রয়েছেন তিনি এটি যাবেন, গিয়ে কিন্তু এটি উদ্বোধন তিনি করবেন। এই মুহূর্তে তারা অনুষ্ঠানে, এই উদ্বোধনী অনুষ্ঠানে তারা যুক্ত হয়েছেন। এই অনুষ্ঠান শেষেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এম এ রাজ্জাক আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে ফিরবো আপনার কাছে আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ রাজ্জাক। যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের চাচাতো ভাই রাকিব জানিয়েছেন, সোমবার রাত 11:15টার দিকে তিনি ও সাকিব বাড়ি ফেরেন। এ সময় বাড়ির উঠানে মোটরসাইকেল ঢোকানোর পর পেছন থেকে বেশ কয়েকজন সেখানে প্রবেশ করে। এরপর সাকিবকে ছুরিকাঘাত এবং গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব রেলবাজারের ইজারাদার ছিলেন। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করত। তাদের প্রশ্রয় না দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি তার। অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানিয়েছেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। 24-এর অভ্যুত্থানের পর কিছু শিক্ষার্থীর দাবির মুখে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, কি হবে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ? সম্প্রতি ছাত্রদের নতুন দল ঘোষণার পর প্রশ্ন উঠেছে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইল যেই ছাত্ররা, তারাই কেন একই রকম সংগঠন তৈরি করলো? এ নিয়ে নতুন দলের নেতারা বলছেন এটা 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আর সমাজবিজ্ঞানীরা এবং অভিভাবকরা বলছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস এবং ভবিষ্যৎ পর্যালোচনা করা দরকার। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। 69-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের উত্তাল আন্দোলন পাকিস্তানি শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যা পরবর্তীতে 71-এর মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি অবদান রেখেছিল। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনেও প্রধান ভূমিকা ছিল ছাত্রদের। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সময় থেকে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছিল জোরে সোরে। গত 5 আগস্টের পর বেশ কিছু প্রতিষ্ঠানে নোটিশ দিয়ে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়। ছাত্র রাজনীতি বন্ধের এই সিদ্ধান্ত কিভাবে দেখছে ছাত্ররা? আমি মনে করি যে ছাত্র রাজনীতি থাকা দরকার এবং সেই সাথে ছাত্ররা পড়ালেখার মতো পরিবেশে পাওয়া দরকার। যে চায় সে রাজনীতিতে আসতে পারে, পড়াশোনার পাশাপাশি এটাও দরকার আছে। এই রাজনৈতিক সংগঠনগুলোর যে ছাত্র উইং, এরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জড়ায়, স্বাভাবিকভাবে এদের মধ্যে অপরাধ প্রবণতা বা বিভিন্ন ধরনের দলীয় সুবিধা পাওয়ার একটা ব্যাপার থাকে। অভিভাবকরা বাংলাদেশের অতীত ছাত্র রাজনীতি হানাহানি আর দলীয় লেজুরবৃত্তি দেখে হতাশ। তাই ছাত্রদের শিক্ষায় মনোযোগী হবার পরামর্শ তাদের। আসলে পড়াশোনা শেষ করেই রাজনীতিটা করা উচিত। পড়ালেখা শেষ করুক, তারপর রাজনীতি করুক। প্রতিবারেই দেশকে কান্ত্রি লগ্নের থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসে, সেই হিসাবে আমি মনে করি ছাত্ররাই দেশ চালানো উচিত। 6 মাস আগে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়ে সেই ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে, এমন প্রশ্ন ছিল নতুন দলের নেতৃত্বের কাছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে গত জুলাই আগস্টে যেখানে তরুণরা ছাত্ররা সামনের থেকে নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিবাদকে হটিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এখন বাংলাদেশের তরুণরা কিন্তু রাজনীতিতে আগ্রহী হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, সাধারণ শিক্ষার্থীরা কখনো অরাজনৈতিক ক্যাম্পাসের কথা বলেনি, নির্দিষ্ট সংগঠনের রাজনীতি নিষিদ্ধের কথা বলেছে। তারা একটা নির্দিষ্ট সংগঠনের রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। ক্যাম্পাসে কিন্তু রাজনীতি বিমুখতা বা অন্য রাজনীতি করতে পারবে না এরকম কিন্তু কথা না। কারণ আমরা দেখেছি ছাত্র শিবির রাজনীতি করছে, তারা একটি রাজনৈতিক দলের সংগঠন, জামায়াতে ইসলামের সংগঠন। তাহলে যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথাই শিক্ষার্থীরা বলতো, তাহলে কিন্তু শিবির এখানে রাজনীতি করতে পারতো না। এখন ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু সেটি নিপীড়নমূলক না, সেটি ক্ষমতাকে কেন্দ্র করে না। ছাত্র রাজনীতি নিপীড়নমূলক কিংবা কোনো ক্ষমতা কেন্দ্র করে হবে না, হবে ছাত্রদের অধিকারের জন্য। ছাত্রদের চেতনা ও মানবিক বোধই হওয়া উচিত ছাত্র রাজনীতির ভিত্তি, মত দিলেন শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা। শাহনাজ শারমিন, 71, ঢাকা।
ঈদ উপলক্ষে ক্রেতারা ভিড় করছেন দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের দোকানগুলোতে। 10 রোজার পর থেকেই শুরু হয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তারা বলছেন, দাম ও ডিজাইনের ভিন্নতার কারণে ঈদে ক্রেতাদের পছন্দ সেলারের পোশাক। রাশেদ আনিসের প্রতিবেদন। ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের পসরা বসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সেলরের। ছেলেদের পাশাপাশি মেয়েদের ও শিশুদের হরেক রকমের কালেকশনস এনেছে সেলর। ছেলেদের রং বেরঙের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্টের সমারোহ এই দেশীয় ব্র্যান্ডের আউটলেটগুলোতে। পাঞ্জাবির ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে উজ্জ্বল রং। দাম রাখা হচ্ছে 2600 থেকে 14,000 টাকার ভেতর। এখানে পাঞ্জাবির অনেক কালেকশন আমরা দেখেছি, মোটামুটি পছন্দ হয়েছে। বাবা সেলরের পাঞ্জাবি কালেকশন হিউজ পরিমাণ, অনেক ভালোই। প্রাইস আগের মতনই, বাট রিজনেবল আর কি। ঈদের বাজার এবার খুব ভালো, প্রাইস মোটামুটি দেখতেছি রিজনেবল মধ্যেই আছে। ভিন্নতা আনা হয়েছে মেয়েদের পোশাকেও। ঈদে বরাবরই মেয়েদের পছন্দে দেশীয় এই ব্র্যান্ডটি। ড্রেসের কোয়ালিটি ভালো, কাপড় ভালো, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু হাই লাগতেছে। যতগুলো দেখলাম ভালো লাগছে, এই যে মাত্র একটা ড্রেস দেখলাম, ট্রায়াল দিয়ে বোঝা যাবে কেমন। সব সময়ের মতোই, অত বেশি হাই না আবার কমও না। বাচ্চাদের পোশাকের দাম রাখা হচ্ছে 800 থেকে 5000 টাকার ভেতর। শিশুদের 3 পিস, পার্টি ড্রেস, কুর্তি সহ টুইন টপ, টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট আছে তাদের ঈদ কালেকশনে। 1 পিস আছে, 2 পিস আছে, 3 পিস আছে, যেগুলোর মধ্যে আবার হচ্ছে বাবা মা মানে হচ্ছে ম্যাচিং যে ফ্যামিলি কম্বোগুলো আছে আমাদের, সেগুলো আছে। গেঞ্জি যদি পায় তারপরে তারা কমফোর্টেবল, গরম এখন সামনে তো গরম আসতেছে, তাই গরমে কিছু ড্রেস নেব। ভালো লাগছে। ঈদ উপলক্ষে সেলরে প্রাধান্য পেয়েছে আরামদায়ক কাপড়, এমব্রয়ডারি, প্রিন্ট ও সিকোয়েন্সের কাজ। কালেকশনগুলো খুবই ইউনিক। এখানে সিকোয়েন্সের কাজ করা হয়েছে, এমব্রয়ডারি কাজ আছে, বিভিন্ন প্রিন্টের কাজ করা হয়েছে এবং ফ্যাব্রিকেশনেও ডিফারেন্ট ভ্যারিয়েশন নিয়ে আসা হয়েছে। পরিবারের সবার জন্য রয়েছে ম্যাচিং পোশাক, আছে হরেক রকমের জুতার কালেকশনসও। রাশেদ আনিস, 71, ঢাকা। দর্শক, ঈদ উপলক্ষে বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালাচ্ছে র্যাব। আমরা যুক্ত হচ্ছি সেই অভিযানে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাকিব, যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, অভিযান কখন থেকে শুরু হয়েছে এবং মূলত কোন কোন বিষয়গুলো নজরদারিতে আনা হচ্ছে? এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়েছে কিনা সেটি জানাবেন। শাওন, আপনি জানেন যে পবিত্র ঈদ আসন্ন এবং এই ঈদ উপলক্ষে সেমাইয়ের যে চাহিদা বৃদ্ধি পায়, সেই সেমাইয়ের চাহিদার কারণে কিন্তু সেমাইয়ের উৎপাদনও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কিন্তু অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন জায়গায় সেমাই উৎপাদন করা হচ্ছে, অস্বাস্থ্যকর উপায়ে সেমাই প্রস্তুত করা হচ্ছে। তেমনই একটি কামরঙ্গীরচরের একটি কারখানায় আসলে অভিযান পরিচালনা করছেন র্যাব 2 এবং এর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাবের যে অন্যান্য গোয়েন্দা সংস্থা রয়েছে তারা রয়েছেন। তারা একটি কারখানাকে কিছুক্ষণ আগে আমরা যে কারখানাটিতে এখন রয়েছি সেখানে অস্বাস্থ্যকর উপায়ে আসলে সেমাই প্রস্তুত করার কারণে তাকে তার মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা এখানে এসে দেখতে পেলাম যে বেশ অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইগুলো প্রস্তুত করা হচ্ছে এবং যে ঘরটিতে সেমাই প্রস্তুত করা হচ্ছে তার উপরে কিন্তু আমরা বেশ ময়লা দেখতে পাচ্ছি। সেই ময়লার স্তূপের মধ্যেই কিন্তু এই সেমাইগুলো প্রস্তুত করা হচ্ছে এবং এখানে বিএসটি এর অনুমোদন যদিও রয়েছে, এই কারখানার মালিক বলছিলেন, তবে যে শর্তগুলো রয়েছে বিএসটি এর যে শর্ত মানার পরে অনুমোদন দিয়ে থাকে, সেই শর্ত বেশ কিছু এখানে লঙ্ঘন আমরা লক্ষ্য করেছি। এখানে শ্যাওলা জমে রয়েছে এবং উপরে মাকড়সার জালও আমরা দেখছিলাম সেমাইয়ের আশেপাশে। এর ফলে সার্বিক বিষয় বিবেচনা করে কিন্তু এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন তিনি কিন্তু 20,000 টাকা জরিমানা করেছেন এবং আরও বেশ কয়েকটি সেমাই কারখানায় বা অন্য কয়েকটি কারখানায় অভিযান পরিচালনা করা হবে। আমরা সেগুলোতেও র্যাব 2 এর সঙ্গে যাব এবং সেই অভিযানগুলো সরাসরি আমরাও হয়তো দেখব বা দেখানোর চেষ্টা করবো। তো এখন পর্যন্ত এখানে কামরঙ্গীরচরে একটি সেমাই কারখানায় আমরা ছিলাম এবং এই অভিযান এখন কিন্তু শেষ হয়েছে 20,000 টাকা জরিমানা করার মাধ্যমে। আরও কোন কোন কারখানায় অভিযান হবে সেসব আমরা হয়তো আবারও পরবর্তী বুলেটিনে যুক্ত হতে পারবো সেসব নিয়ে। শাওন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। খেলার খবর। উৎসব আমেজের আবহের মধ্যে বাংলাদেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। লাল সবুজের জার্সিতে তার খেলার স্বপ্নটা এখন সময়ের ব্যাপার মাত্র। ফুটবল প্রেমীদের আশা, হামজার জাদুতে নতুন যুগে পৌঁছবে বাংলাদেশের ফুটবল। রহমান পেয়ারের রিপোর্ট।
নতুন ভোরে বাংলার ফুটবল জাগে, রঙিন স্বপ্ন আঁকে, আঁধারের বুক চিরে নতুন সূর্য ওঠার মতো হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে লিখতে এসেছেন রূপকথার গল্প। হাজার চোখের আলোর ঝলকে আলোড়ন তুলে ফুটবল ফ্যানদের বুকের মাঝে হামজা এলেন ঘরে। মায়ের মাটির গন্ধ মেখে ফিরেছে এক সাহসী প্রাণ, লাল সবুজের পতাকা বুকে ছুটে চলার শপথ নিল অবিরাম। ভক্তের মুখে আনন্দ হাসি, স্লোগানে মুখর আকাশ বাতাস। হামজা বলে, আমরা উইন করমু, বড় স্বপ্ন আছে। পায়ের জাদু, দৃষ্টি তীক্ষ্ণ, মাঠে নামবে বীরের বেশে। বাংলার ফুটবল উঠবে জেগে, ইতিহাস গড়বে নৈপুণ্যের জাল বুনে। হামজা তুমি শত আশা, লাল সবুজের পতাকা ধরো, তোমার পায়ের জাদুতে আধার ঘরে ফুটুক আলো। রহমান পেয়ার, ৭১। সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।